আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। চিরাচরিত ধারা বদলে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে মন্ত্রিসভা। মঙ্গলবার এমপিদের শপথ হবে সকালে। ভারত পাকিস্তান সহ ১৩ দেশে আমন্ত্রণ। সন্ধ্যায় জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান। সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপিকে সঠিকভাবে পরিচালনার পরামর্শ। ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি নিয়ে ইসিতে ১১ দলীয় জোট। রংপুর ৩, ৪ ও ৫ আসনের বিএনপি সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রীদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজা। মঙ্গলবার বিকেলে হবে এই শপথ অনুষ্ঠান। এতে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান, কিন্তু এবারই এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতোই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু, এই বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। ১.৫ বছর ধরে জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে। এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভার শপথও সেখানে হচ্ছে। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকছেন প্রায় ১,০০০। এর মধ্যে ভারত, পাকিস্তান সহ ১৩ সরকার প্রধানকে আমন্ত্রণও জানানো হয়েছে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মন্ত্রিসভার বিশেষ সভা নিয়ে কি জানালেন আইন উপদেষ্টা, একটু জানতে চাই আপনার কাছে। আমাদের সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন এই বিদায়ী ক্যাবিনেটে তারা তাদের যে ১.৫ বছর তারা যে ক্ষমতা নিয়েছে হয়েছে তাদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি আপনার আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ সংসদ সদস্যদের এবং মন্ত্রিসভার, সেটা নিয়েও সেখানে আলোচনা হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন এবং মন্ত্রিসভার সেটা নিয়েও সেখানে আলোচনা হয়েছে। আমি ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে এবং এই শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আর বিকেল ৪টায় নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রিপরিষদের সদস্য তাদের যারা থাকবেন তালিকায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তো এই শপথ অনুষ্ঠানে যেটা হলো যে বাইরের দেশের রাষ্ট্রপ্রধানদের কথা আমরা শুনেছি, সার্ক দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের কথা। আইন উপদেষ্টা জানিয়েছেন তিনি এই বিষয়টা সেভাবে জানেন না, তবে তাদের পক্ষ থেকে সার্ক দেশের যারা পররাষ্ট্র মন্ত্রী আছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসবেন বলে। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টায় জামায়াতের আমিরের বাসায় যাবেন তারেক রহমান। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবং নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করবেন তাদের সঙ্গে। গতকাল নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশ পরিচালনায় চান সবার সহযোগিতা। আফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। সন্ধ্যায় জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাওয়ার কথা বিএনপি চেয়ারম্যানের। তো এটি ছাড়া আর কোনো কর্মসূচি কি তার রয়েছে, সেই তথ্য আছে আপনার কাছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় এই সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ঠিক তার আগে আগে এই মুহূর্তে বিএনপির দলীয় কার্যালয় সহ বিএনপি চেয়ারম্যান প্রচুর ব্যস্ত, কারণ সংসদে যারা যাবেন তাদের সহ মন্ত্রী পরিষদ কেমন হবে, মন্ত্রী পরিষদের আকার কি হবে, সেই সকল সিদ্ধান্তগুলো এই মুহূর্তেই নিতে হবে। যেহেতু সময় খুব কম, আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই সকল কাজে এগিয়ে নিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি, আমরা দেখেছি যে বেলা ১২টার পরপরই তিনি গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে এসেছেন। এর আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গুলশান কার্যালয়ে এসেছিলেন এবং বিএনপি চেয়ারম্যান আসার পরপর আমরা দেখেছি যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান তিনিও এসেছিলেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন আসনে যারা বিজয়ী হয়েছেন তাদের অনেকেই এসেছেন এই আলাপ আলোচনায় অংশ নিতে। এখান থেকে মূলত তাদের সংসদীয় কমিটি এবং নীতি নির্ধারণ পর্যায়ে আইনসভায় কারা কি ভূমিকায় থাকবেন সেই সকল সিদ্ধান্তগুলো নেয়ার জন্য এই আলাপ আলোচনা এগিয়ে চলছে। বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ১১ দলীয় জোটের নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা।
জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় নানা অনিয়মের অভিযোগ জানায় 11 দলীয় জোট। 32টি আসনের পুনরায় ভোট গণনার জন্য করেছে আবেদন। কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনো ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট। দাবি করেন, বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। 16 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নির্বাচনী বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় নাটোর 1 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুল এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে। এক পর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা, আর ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর 2 সমর্থক একটি দোকানে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই দোকান থেকে পিস্তল, 5 রাউন্ড গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করে যৌথ বাহিনী। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধই রয়েছে গ্যাস সরবরাহ। এতে বন্ধ রয়েছে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। আর বিপাকে পড়েছেন যাত্রী চালকরা। এর আগে শুক্রবার রাত 2:45টার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকুল এলাকার এলবাট সিএনজি স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর মেশিন ও RMS গাড়ি বন্ধ হয়ে আছে, আমাদের ইনকাম বন্ধ, আমাদের পরিবারকে সমস্যা। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না, গাড়ি নাই। যারা ভাঙছে তারা যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 3টা ডিসপেন্সারি বাতিল, এরা নতুন করে আনতে হবে। 3টা ইয়েতে পরে 1 কোটি টাকার উপরেই দাম। দর্শক, সচিবালয়ে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আমরা শুনবো তার বক্তব্য। আজকে ওগুলো নিয়ে আলোচনা হয়নি। আসলে এগুলোর তো কতগুলো সেট রুল আছে। যেমন সেট রুল হচ্ছে, পরের মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবেন। তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে আমরা যেরকম অনেকে সরকারি বাসাতে উঠিনি, যারা উঠেছে তাদের মধ্যে তারা 1 মাস পর্যন্ত ওই বাসা রাখতে এন্টাইটেল। দ্যাটস দ্য রুল। এখন কে রাখবেন কে রাখবেন না সেটা আমরা জানি, সেটা আমাদের মধ্যে আলোচনা হয়। সারভুক্ত যারা আসবেন অতিথি, তাদেরকে আমন্ত্রণ কি বর্তমান অন্তর্বর্তী সরকার করেছে নাকি যারা ইলেক্টেড হয়েছে বিজয়ী দল?